সাধারণত যখন কোনো খুব আম, অত্যন্ত সফল বা বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারকারী কোম্পানির কথা আমরা চিন্তা করি তখন অবচেতনভাবে মনের মধ্যে একটা নিখুঁত যন্ত্রের ছবি ভেসে ওঠে তাই না? হ্যাঁ, একদম ঘড়ির কাঁটার মতো চলা একটা যন্ত্র। ঠিক, মানে মনে হয় যেন ওপরের তলায় বসে থাকা কোনো এক বস বা ম্যানেজার একটা সুইচ চাপবেন আর নিচের তলার কর্মীরা একদম মাপা কাজ করে যাবেন। কোনো ভুল নেই, কোনো নড়চড় নেই। এমনকি নিজস্ব কোনো চিন্তাভাবনারও জায়গা নেই সেখানে। একদমই তাই। আর প্রথাগত কর্পোরেট দুনিয়ায় ধরুন এটাকেই হয়তো সফলতার চূড়ান্ত মডেল হিসেবে দেখা হয়। এর কারণ হল আসলে প্রথাগত ম্যানেজমেন্টের মূলে একটা ধারণা খুব গভীরভাবে গেঁথে আছে। ধারণাটা হল নিয়ন্ত্রণ যত করা হবে কাজের মান তত ভালো হবে। মানে ওপর থেকে নির্দেশ আসবে আর নিচে সেটা রোবটের মতো পালিত হবে। ঠিক তাই। এই মডেলটি হয়তো শিল্প বিপ্লবের সময়কার কারখানার জন্য খুব কার্যকর ছিল, কিন্তু আজকের দিনের আধুনিক জ্ঞানভিত্তিক কাজের ক্ষেত্রে এই ধারণাটা একেবারেই কাজ করে না। আর ঠিক এই জায়গাটাতেই আসলে আমাদের আজকের আলোচনার সূত্রপাত। কারণ যখন আমরা আজকের দিনের সবচেয়ে সফল আর উদ্ভাবনী কর্মপরিবেশগুলোর দিকে তাকাই তখন এই নিখুঁত মেশিন বা যন্ত্রের ধারণাটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। একদম। বাইরে থেকে দেখলে রীতিমতো বিশৃঙ্খল মনে হতে পারে। হ্যাঁ, মনে হয় যেন সেখানে কোনো ধরাবাঁধা নিয়মই নেই। কর্মীরা নিজেদের ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে, অথচ দিন শেষে তারাই পৃথিবীর সবচেয়ে যুগান্তকারী কাজগুলো করে ফেলছে। ঠিক বলেছেন। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই অভাবনীয় দৃশ্যপটটি নিয়েই কথা বলবো। আর আমাদের তথ্যের মূল ভিত্তি হচ্ছে লাজলো বুকের লেখা অত্যন্ত জনপ্রিয় একটা বই ওয়ার্ক রুলস। হ্যাঁ, লাজলো বক, যিনি গুগলের পিপল অপারেশনস বা এইচআর বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি গুগলের কর্মী ব্যবস্থাপনা বা পিপল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন, তাই না? একদম। তিনি পুরো এইচআর বা মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞায় বদলে দিয়েছিলেন বলা যায়। তো আমাদের আজকের এই গভীর আলোচনার মিশন হল লাজলো বকের এই বইয়ের পাতা থেকে সেই আসল কৌশলগুলোকে উদ্ঘাটন করা। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে কর্মীদের ওপর আস্থা রাখা এবং কাজের ক্ষেত্রে চরম স্বচ্ছতা বজায় রাখা যায়। আর একই সাথে অনুমান বা অনুভূতির বদলে ডেটা চালিত পদ্ধতির মাধ্যমে কর্মীদের পরিচালনা করা হলে তা কিভাবে একটি সেরা মানের কাজের পরিবেশ তৈরি করে। এখান থেকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ধারণা বের করে আনব যা শুধু গুগলের মতো বড় কোম্পানির জন্যই নয়, যে কোনো ছোট বড় টিমের জন্যই সমানভাবে কাজে লাগতে পারে। হ্যাঁ, তো আলোচনার গভীরে প্রবেশ করা যাক। কর্মীদের পরিচালনা করার জন্য কোম্পানিগুলো অনেক নিয়ম বানায়, কিন্তু তার আগে সবচেয়ে জরুরি ধাপটি আসলে কি? সবচেয়ে জরুরি এবং প্রথম ধাপটি হল সঠিক মানুষগুলোকে খুঁজে বের করা এবং নিয়োগ দেওয়া, মানে হায়ার করা। ঠিক। লাজলো বক তার বইয়ে একটা দারুণ কথা বলেছেন। আপনি যদি শুরুতেই সঠিক মানুষ নিয়োগ দিতে না পারেন তবে ভেতরে আপনি যত ভালো পরিবেশই তৈরি করুন না কেন, কর্মীদের পেছনে যত টাকাই খরচ করুন না কেন, একদম দীর্ঘমেয়াদে ফলাফল কখনোই ভালো হবে না। নিয়োগ প্রক্রিয়াই হল যে কোনো কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্টার বা ছাঁকনি। কিন্তু প্রথাগত নিয়োগ প্রক্রিয়ার দিকে তাকালে তো দেখা যায় অন্য চিত্র। একজন প্রার্থীর রেজুমে দেখা হয়, এরপর ২০ বা ৩০ মিনিটের একটা অগোছালো ইন্টারভিউ নেওয়া হয়। হ্যাঁ, আর ইন্টারভিউয়ার হয়তো প্রার্থীর সাথে কথা বলে একটা গাট ফিলিং বা অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মানে হ্যাঁ, মানুষটা তো বেশ ভালো, একে নিয়োগ দেওয়া যায়, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু ওয়ার্ক রুলস বইটিতে এই পদ্ধতিকে পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। আচ্ছা। সেখানে বলা হয়েছে যে দ্রুত একটা পদ পূরণের জন্য যে কোনো কাউকে নিয়োগ দেওয়াটা কোম্পানির জন্য এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। তাহলে এর বদলে গুগল কি করে? তারা মূলত কাঠামোগত বা স্ট্রাকচার্ড ইন্টারভিউ এবং একাধিক মূল্যায়নকারী ব্যবহার করে। এই স্ট্রাকচার্ড ইন্টারভিউ বিষয়টি আসলে কিভাবে কাজ করে? মানে প্রথাগত ইন্টারভিউর সাথে এর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বিশাল। স্ট্রাকচার্ড ইন্টারভিউ হল এমন একটি পদ্ধতি যেখানে ইন্টারভিউয়ারের নিজস্ব পছন্দ অপছন্দ বা যাকে আমরা বলি কনফার্মেশন বায়াস, সেটাকে পুরোপুরি সরিয়ে দেয়া হয়। আচ্ছা। প্রথাগত ইন্টারভিউতে দেখা যায় ইন্টারভিউয়ার হয়তো প্রার্থীর সাথে কথা বলার প্রথম ১০ সেকেন্ডে অবচেতনভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেন
যে তিনি তাকে পছন্দ করছেন কিনা। আর বাকি 25 মিনিট তিনি শুধু তার সেই প্রাথমিক সিদ্ধান্তকে প্রমাণ করার জন্য বিভিন্ন প্রশ্ন করেন। ঠিক ধরেছেন। লাজলো বক দেখিয়েছেন যে এই পদ্ধতিটি সম্পূর্ণ অকার্যকর। এর বদলে গুগল একটি নির্দিষ্ট রুব্রিক বা মানদণ্ড তৈরি করে। মানে সবার জন্য একই নিয়ম? একদম। প্রত্যেক প্রার্থীকে একই ধরনের পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন করা হয় এবং তাদের উত্তরগুলোকে একটি নির্দিষ্ট স্কেলে মূল্যায়ন করা হয়। এর মানে হলো ইন্টারভিউয়ারের মেজাজ কেমন বা প্রার্থীর সাথে তার ব্যক্তিগত কোনো মিল আছে কিনা সেটা এখানে কোনো প্রভাব ফেলছে না। একেবারেই না। সবাই একটি সমান এবং বৈজ্ঞানিক মানদণ্ডে মূল্যায়িত হচ্ছে। দারুণ একটা ব্যাপার। বইটি তো আরও বলা হয়েছে যে গুগল একসময় ব্রেইন টিজার বা ধাঁধা জাতীয় প্রশ্ন করত। ওই যে একটা বাসের ভেতরে কতগুলো গল্ফ বল ধরবে। হ্যাঁ, ওই অদ্ভুত প্রশ্নগুলো। কিন্তু পরে তো ডেটা বিশ্লেষণ করে তারা দেখতে পায় যে এই প্রশ্নগুলো আসলে প্রার্থীর কাজের দক্ষতার কোনো ভবিষ্যদ্বাণী করতেই পারে না। ঠিক তাই। এটি একটি চমৎকার পর্যবেক্ষণ ছিল তাদের। ওই ধাঁধাগুলো শুধু প্রমাণ করত যে প্রার্থী নির্দিষ্ট এক ধরনের প্যাটার্ন মেলাতে পারে কিনা। কিন্তু দৈনন্দিন কাজের আসল চ্যালেঞ্জ মোকাবেলায় এ তো কোনো ভূমিকাই নেই। একদমই নেই। তাই তারা এসব বাতিল করে সরাসরি প্রার্থীর বুদ্ধিভিত্তিক সক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর জোর দেয়। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রুল অফ 4 বা 4 জনের নীতি। এটা কি? গুগলের ডেটা প্রমাণ করেছে যে একজন প্রার্থীকে 4 জন আলাদা আলাদা ব্যক্তি ইন্টারভিউ নিলে প্রার্থীর যোগ্যতা সম্পর্কে 86% নির্ভুল ভবিষ্যদ্বাণী করা সম্ভব। মাত্র 4 জন? হ্যাঁ। আর সবচেয়ে মজার ব্যাপার হল 4 জনের বেশি মানুষ ইন্টারভিউ নিলে সেই নির্ভুলতার হার খুব সামান্যই বাড়ে। যা আসলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। ঠিক তাই। এই পুরো নিয়োগ প্রক্রিয়ার পেছনে লাজলো বকের আরেকটি প্রধান শর্ত হল নিজের চেয়ে বেশি দক্ষ এবং মেধাবী মানুষদের নিয়োগ দেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জায়গাটাতে একটা উপমা ব্যবহার করা যেতে পারে। ধরুন, একটা স্পোর্টস টিমের কোচের কথা ভাবুন। একজন কোচ কি কখনো এমন কোনো স্ট্রাইকারকে দলে নেবেন যার গোল করার ক্ষমতা কোচের নিজের চেয়েও কম? কখনোই না। কারণ একজন কোচের কাজ নিজে মাঠে নেমে গোল করা নয়, বরং এমন সব খেলোয়াড়দের দলে টানা যারা নির্দিষ্ট স্কিলে কোচের চেয়েও অনেক বেশি পারদর্শী। চমৎকার একটা উপমা। এই উপমাটি কর্পোরেট দুনিয়ার একটা বড় সমস্যাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর তা হল ম্যানেজমেন্টের ইগো বা অহংকার। মানে ইনসিকিউরিটি। হ্যাঁ, অনেক প্রথাগত ম্যানেজার এমন কাউকে নিয়োগ দিতে অবচেতনভাবে ভয় পান যিনি তার চেয়ে বেশি মেধাবী। তাদের মনে একটা নিরাপত্তাহীনতা কাজ করে যে হয়তো এই নতুন কর্মী তার জায়গা দখল করে নেবে। ঠিক, বা তাকে অস্বস্তিতে ফেলবে। কিন্তু ওয়ার্ক রুলস বইয়ের দর্শন অনুযায়ী সেরা মেধাবীদের নিয়োগ দিলে তারা শুধু নিজেদের কাজটাই ভালোভাবে করে না, বরং তারা পুরো টিমের মান বাড়িয়ে দেয়। মানে একজন ভালো ম্যানেজার হবেন সেই স্পোর্টস কোচের মতো, যিনি সেরা খেলোয়াড়দের মাঠে নামিয়ে দিয়ে তাদের জেতার সুযোগ করে দেবেন। একদম। কিন্তু এখানেই চিন্তার মোড়টা একটু ভিন্ন দিকে ঘুরে যায়। ধরুন, এই কঠোর ইন্টারভিউ পার করে বিশ্বের সেরা মেধাবীদের নিয়োগ দেওয়া হলো। আচ্ছা। এরপর বইটিতে বলা হচ্ছে নিয়োগের পর কর্মীদের কাজের স্বাধীনতা বা অটোনমি দিতে হবে এবং তাদের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। হ্যাঁ, কাজের সম্পূর্ণ স্বাধীনতা। মানে তারা কিভাবে নিজেদের সময় পরিচালনা করবে, কিভাবে সৃজনশীল কাজ করবে, সবকিছু তাদের ওপর ছেড়ে দেওয়া হবে। ঠিক। এখন একজন সাধারণ ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে ভাবলে এই আস্থা বা স্বাধীনতা কি কাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যথেষ্ট নয়? মানে স্বাধীনতা দিলে কি কর্মীরা নিজেদের ইচ্ছামতো কাজ করে কোম্পানির মূল লক্ষ্য থেকে সরে যাবে না? এই প্রশ্নটি ওঠা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ কর্পোরেট জগতে স্বাধীনতা শব্দটিকে অনেক সময় জবাবদিহি না থাকার সমার্থক হিসেবে ভুল করা হয়। হ্যাঁ, সেটাই তো মনে হয়। কিন্তু লাজলো বকের দর্শন অনুযায়ী এই স্বাধীনতা বা অটোনমি আসলে এক ধরনের অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক চুক্তি। মনস্তাত্ত্বিক চুক্তি? সেটা কি রকম? ধরুন, যখন একজন অত্যন্ত মেধাবী কর্মীকে বলা হয়, এই হলো আমাদের লক্ষ্য, আর আমি জানি তুমি এটা অর্জন করার যোগ্য, তুমি তোমার মতো করে পথ বের করে নাও। আচ্ছা। তখন আসলে তার ভেতরের দায়িত্ববোধকে সর্বোচ্চ পর্যায়ে জাগিয়ে তোলা হয়। সে তখন নিজের তাগিদেই কাজ করে। অন্যদিকে মাইক্রোম্যানেজমেন্ট বা প্রতি মুহূর্তে কাজের খবরদারি করার ফলাফল হয় ঠিক উল্টো। মানে প্রতিটি পদক্ষেপে নজরদারি করাটা উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কারণ মাইক্রোম্যানেজমেন্ট একজন মেধাবী মানুষের ভেতরের উৎসাহ এবং স্বতঃস্ফূর্তটাকে মেরে ফেলে। তখন সে শুধু বসের নির্দেশ পালন করার জন্য কাজ করে, নতুন কিছু উদ্ভাবনের জন্য নয়। একদম।
যখন কর্মীদের ওপর আস্থা রেখে স্বাধীনতা দেয়া হয় তখন তারা কাজের মালিকানা বা ওনারশিপ অনুভব করে। বুঝতে পেরেছি। তারা আরও সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে শেখে। একটা মেধাবী মানুষকে খাঁচায় বন্দি করে রাখলে তার আসল মেধা কখনো বেরিয়ে আসবে না। তার মানে শুরুতেই সেই নিখুঁত ছাঁকনি বা স্ট্রাকচার্ড ইন্টারভিউ দিয়ে সঠিক মানুষ নিয়োগ দেওয়া হচ্ছে, যার ফলে তাদের পেছনে পরবর্তীতে ছড়ির মতো ম্যানেজার লাগিয়ে রাখার কোনো প্রয়োজনই পড়ছে না। ঠিক, তারা নিজেরাই নিজেদের পরিচালিত করতে সক্ষম। কিন্তু এই আস্থার দর্শনের সাথে বইয়ের আরেকটি বড় অংশের একটা দৃশ্যমান সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় আমার মতে। কেমন? মানে একদিকে বলা হচ্ছে কর্মীদের ওপর প্রবল আস্থা রাখা এবং মানবিক অনুভূতির উপর জোর দেওয়ার কথা, আবার অন্যদিকে বইটির অন্যতম প্রধান ভিত্তি হল ডেটা চালিত কর্মী ব্যবস্থাপনা বা ডেটা ড্রিভেন পিপল ম্যানেজমেন্ট। হ্যাঁ, ডেটার ব্যবহার। এইচআর বা হিউম্যান রিসোর্সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা মতামত বা অনুমানের বদলে ডেটা আর অ্যানালিটিক্স ব্যবহার করছে। ঠিক। এখন প্রশ্ন হলো, মানুষের আবেগ এবং মানবিক কর্মপরিবেশের ক্ষেত্রে শুধু ডেটা বা স্প্রেডশিটের উপর অতিরিক্ত নির্ভর করলে কি কর্মক্ষেত্রটি একটি অনুভূতিহীন যান্ত্রিক রূপ নিতে পারে না? স্প্রেডশিটের এই কাঠখোট্টা ডেটার মাঝে কাজের বৃহত্তর উদ্দেশ্য বা মিনিং কিভাবে জায়গা করে নেয়? প্রশ্নটা দারুণ। আপাতদৃষ্টিতে এটি সাংঘর্ষিক মনে হলেও গভীরে গেলে দেখা যায় ডেটা এবং মানবিকতা এখানে আসলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। পরিপূরক কিভাবে? বিষয়টা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা টানা যেতে পারে। একজন চিকিৎসকের কথা ভাবুন। চিকিৎসক যখন স্টেথোস্কোপ বা ইসিজি মেশিন ব্যবহার করেন তখন কি তিনি রোগীকে একটি যন্ত্র হিসেবে বিবেচনা করেন? না, তা তো নয়। তিনি ওই ডেটা বা তথ্যগুলো ব্যবহার করেন রোগীর হৃদস্পন্দন শোনার জন্য, রোগীর ভেতরের অবস্থা নিখুঁতভাবে বোঝার জন্য। ডেটা চালিত এইচআরও ঠিক একই কাজ করে। ওহ, আচ্ছা। ডেটা মানুষকে রোবট বানানোর জন্য ব্যবহৃত হয় না, বরং এটি ব্যবহৃত হয় মানুষের আচরণ, তাদের সন্তুষ্টি এবং তাদের কাজের পরিবেশকে আরও নিখুঁতভাবে বোঝার জন্য। এটা একটা অসাধারণ দৃষ্টিকোণ। তার মানে ডেটা হলো কোম্পানির ভেতরে সংস্কৃতির স্বাস্থ্য মাপার স্টেথোস্কোপ। ঠিক তাই। এর একটি চমৎকার উদাহরণ হল গুগলের বিখ্যাত প্রজেক্ট অক্সিজেন। প্রজেক্ট অক্সিজেন এটা কি নিয়েছিল? গুগলের মতো একটা ইঞ্জিনিয়ারিং প্রধান কোম্পানিতে একসময় ধারণা করা হতো যে ম্যানেজারদের কোনো প্রয়োজনই নেই, অথবা ম্যানেজার হতে হলে তাকে টিমের সবচেয়ে সেরা ইঞ্জিনিয়ার হতে হবে। হ্যাঁ, টেক কোম্পানিতে তো এরকমই ভাবা হয় সাধারণত। কিন্তু তারা ডেটা, কর্মীদের ফিডব্যাক এবং পারফরম্যান্স রিভিউ বিশ্লেষণ করে পুরোপুরি ভিন্ন একটা সত্য আবিষ্কার করে। সেই ডেটা থেকে আসলে কি বেরিয়ে এসেছিল? ডেটা থেকে প্রমাণিত হয় যে একজন সেরা ম্যানেজারের সবচেয়ে বড় গুণ তার টেকনিক্যাল দক্ষতা নয়, বরং তার কোচিং করার ক্ষমতা। আচ্ছা। একজন ভালো ম্যানেজার তার কর্মীদের কাজের স্বাধীনতা দেন, মাইক্রোম্যানেজ করেন না এবং কর্মীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের দিকে খেয়াল রাখেন। তার মানে এই মানবিক গুণাবলীগুলোই দিন শেষে সবচেয়ে বেশি উৎপাদনশীলতা নিয়ে আসে। একদম। আর সেটা ডেটা দিয়েই প্রমাণ করা হয়েছিল। ম্যানেজারের ব্যক্তিগত অনুমানের উপর নির্ভর না করে ডেটা দেখিয়ে দিয়েছে যে কর্মীরা কখন সবচেয়ে বেশি খুশি থাকে। এবং বইটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কর্মীরা তখনই সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয় যখন তারা অর্থবহ কাজের বা মিনিংফুল ওয়ার্কের সাথে যুক্ত থাকে। ঠিক। যখন কর্মীরা বুঝতে পারে তাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো, ধরুন স্প্রেডশিটে ডেটা এন্ট্রি থেকে শুরু করে কোড লেখা পর্যন্ত সবকিছু কিভাবে কোম্পানির একটা বড় লক্ষ্যের সাথে যুক্ত, তখন তাদের কাজের ধরন পুরোপুরি বদলে যায়। হ্যাঁ, কাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। অর্থাৎ ডেটা দিয়ে তারা আসলে কর্মক্ষেত্র থেকে যান্ত্রিকতা দূর করছে। তারা ডেটার মাধ্যমেই জানতে পারছে কোন জিনিসটা কর্মীদের কাজের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। একদম ঠিক বলেছেন। আর যখন একটা কোম্পানিতে সঠিক মানুষ নিয়োগ দেওয়া হয়, তাদের ওপর ভরসা করা হয় এবং ডেটা দিয়ে তাদের কাজের পরিবেশকে উন্নত করা হয়, তখন স্বাভাবিকভাবেই সেখানে উদ্ভাবন বা ইনোভেশনের এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়। এটা তো হবেই। কারণ কর্মীরা তখন আর শুধু চাকরি বাঁচানোর ভয়ে কাজ করে না, তারা নতুন কিছু তৈরি করার আনন্দ থেকে কাজ করে। আর এই উদ্ভাবনের প্রসঙ্গে গুগলের সেই বিখ্যাত 20% সময় বা 20% টাইম নীতির কথা তো অবধারিতভাবেই চলে আসে। হ্যাঁ, খুবই জনপ্রিয় একটা পলিসি। ওয়ার্ক রুলস বইয়ে বলা হয়েছে কর্মীদের উৎসাহ দেওয়া হয় তারা যেন তাদের কাজের সময়ের 20% সময় সম্পূর্ণ নতুন এবং সৃজনশীল প্রজেক্টে ব্যয় করে, যা হয়তো তাদের দৈনন্দিন মূল কাজের অংশও নয়। হ্যাঁ,
এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই 20% সময়ের পলিসি থেকেই বিশ্ববিখ্যাত জিমেল বা গুগল নিউজের মতো যুগান্তকারী প্রোডাক্টের জন্ম হয়েছে। ভাবা যায়। সত্যিই অবাক করার মতো। কিন্তু এখানে একজন প্রথাগত চিন্তাধারার ম্যানেজারের জুতোয় পা গলিয়ে আমি একটা কঠিন প্রশ্ন করতে চাই। অবশ্যই, বলুন। একজন চিরাচরিত ম্যানেজার তো ভাবতেই পারেন, আমি আমার কর্মীদের পুরো সপ্তাহের বেতন দিচ্ছি, আর সে সপ্তাহের একদিন মানে 20% সময় নিজের মতো করে কোনো একটা শখের প্রজেক্টে কাটাবে। যদি সেই প্রজেক্ট থেকে কিছুই না আসে, তবে তো সেটা কোম্পানির সময় এবং অর্থের সরাসরি অপচয়। কিভাবে এই 20% সময় আসলে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতায় রূপান্তরিত হয়? এটা তো একটা বড় ধরনের জুয়া খেলা মনে হচ্ছে। এই সন্দেহটি খুবই যৌক্তিক, তবে এখানে ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য রয়েছে। প্রথমত, এই 20% সময় কোনো ছুটির দিন বা অপচয় নয়। আচ্ছা। বরং এটি গবেষণার জন্য বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কোম্পানির একটা সরাসরি বিনিয়োগ। ইনভেস্টমেন্ট, রাইট। প্রথাগত কাঠামোতে কোনো নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হলে অনেকগুলো ম্যানেজমেন্ট লেয়ার পার হয়ে অনুমোদন আনতে হয়, যা সৃজনশীলতাকে শুরুতেই গলা টিপে মেরে ফেলে। ঠিক তাই। কিন্তু যখন কর্মীদের এই স্বাধীনতা দেওয়া হয়, তখন তারা তাদের ভেতরের সেরা আইডিয়াগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। কিন্তু যদি তারা পুরোপুরি ব্যর্থ হয়? এখানেই আসে সাইকোলজিক্যাল সেফটি বা মনস্তাত্ত্বিক নিরাপত্তার বিষয়টা। সেটা কি? এই 20% সময়ের নীতি কর্মীদের এই বার্তা দেয় যে নতুন কিছু চেষ্টা করে ব্যর্থ হওয়াটা কোনো অপরাধ নয়। ধরুন 10টি প্রজেক্টের মধ্যে হয়তো 9টিই ব্যর্থ হবে, কিন্তু যে একটি প্রজেক্ট সফল হবে, যেমন জিমেল, সেটি কোম্পানির পুরো চেহারাই বদলে দেবে। তাই এটিকে অপচয় হিসাবে না দেখে উদ্ভাবনের প্রজনন ক্ষেত্র হিসাবে দেখা হয়। দারুণ বলেছেন। তাছাড়া এই নীতি কর্মীদের মধ্যে এমন এক ধরনের উদ্যম তৈরি করে যা তাদের মূল কাজের প্রোডাক্টিভিটিকেও বহুগুণ বাড়িয়ে দেয়। বুঝতে পেরেছি। আর উদ্ভাবনের পাশাপাশি বইটিতে কাজের পরিবেশকে আনন্দদায়ক এবং স্বচ্ছ রাখার জন্য চরম স্বচ্ছতা বা র্যাডিক্যাল ট্রান্সপারেন্সির ওপর খুব জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, র্যাডিক্যাল ট্রান্সপারেন্সি। বলা হয়েছে কোম্পানির ভেতরের তথ্য বা ইনফরমেশন সবার জন্য উন্মুক্ত রাখা উচিত। এই খোলাখুলি যোগাযোগের বিষয়টি কর্মপরিবেশে আসলে কি পরিবর্তন আনে? দেখুন, কর্পোরেট জগতে অফিস পলিটিক্স বা অফিসের রাজনীতির সবচেয়ে বড় জ্বালানি হল তথ্যের লুকোচুরি। একদম খাঁটি কথা। যখন ম্যানেজমেন্ট কর্মীদের কাছ থেকে তথ্য লুকিয়ে রাখে, তখন সেখানে গুজবের সৃষ্টি হয়, আর কিছু মানুষ তথ্য কুক্ষিগত করে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করে। ল্যাজলো বোক দেখিয়েছেন যে গুগলের ডিফল্ট সেটিং হল ওপেন বা উন্মুক্ত। মানে সবকিছুই ওপেন? প্রায় সবকিছুই, এমনকি বোর্ড মিটিংয়ের নোট বা কোম্পানির আগামী প্রান্তিকের লক্ষ্য, যাকে OKR বলা হয়, সেগুলোও সবার সাথে শেয়ার করা হয়। অর্থাৎ একদম নিচের সারির একজন জুনিয়র কর্মীও জানেন যে কোম্পানির সিইও এই মুহূর্তে কোন লক্ষ্য নিয়ে কাজ করছেন। ঠিক। এবং এই চরম স্বচ্ছতার ফলে দুটি চমৎকার ঘটনা ঘটে। প্রথমত, তথ্য লুকানোর সুযোগ না থাকায় অফিস পলিটিক্স এমনিতেই মারা যায়। হ্যাঁ, পলিটিক্স করার তো জায়গাই থাকছে না। আর দ্বিতীয়ত, কর্মীরা নিজেদের কোম্পানির একজন গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অংশ হিসেবে অনুভব করে। তারা যখন পুরো ছবিটা দেখতে পায়, তখন তারা বুঝতে পারে তাদের ব্যক্তিগত কাজ কোম্পানি বড় লক্ষ্যের সাথে কিভাবে যুক্ত হচ্ছে, যা তাদের কাজের প্রতি আরও বেশি নিবেদিত প্রাণ করে তোলে। একদম। আর কাজের জায়গায় আনন্দ থাকলে কর্মীরা স্ট্রেস বা চাপমুক্ত থাকে। নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্ক যখন অতিরিক্ত চাপে থাকে, তখন তার পক্ষে উদ্ভাবনী কিছু চিন্তা করা অসম্ভব। তাই কাজের পরিবেশকে আনন্দদায়ক রাখা কোনো বিলাসিতা নয়। না, এটি দীর্ঘমেয়াদে উদ্ভাবনার পথ খুলে দেওয়ার একটা বৈজ্ঞানিক পদ্ধতি। দারুণ। এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে লাজলো বকের ওয়ার্ক রুলস বইটির মূল নির্যাসটা চমৎকারভাবে ফুটে উঠেছে। হ্যাঁ, মানে একটা অত্যন্ত সফল ও উদ্ভাবনী কোম্পানি তৈরি করতে হলে প্রচলিত খবরদারি এবং নিয়ন্ত্রণের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একদম। কাঠামোগত নিয়োগ পদ্ধতির মাধ্যমে সেরা মানুষগুলোকে খুঁজে আনা, তাদের ওপর শর্তহীন আস্থা রাখা এবং অনুমানের বদলে ডেটা নির্ভর ম্যানেজমেন্ট, এই সব কিছু যখন একসঙ্গে একটা স্বচ্ছ কর্মপরিবেশে কাজ করে, তখনই একটা জাদুকরী ফলাফলের দেখা মেলে। এবং এই শিক্ষাগুলোর সবচেয়ে বড় সৌন্দর্য হল, এগুলো শুধু গুগলের মতো বিশাল কোনো টেক জায়েন্টের জন্যই প্রযোজ্য নয়। নেতৃত্ব দেন বা একটি সাধারণ ব্যবসাও পরিচালনা করেন। এই কৌশলগুলো যে কোনো জায়গায় প্রয়োগ করা সম্ভব। অবশ্যই সম্ভব। টিমের সদস্যদের ওপর আস্থা রাখা,
কাজের তথ্য সবার সাথে খোলাখুলি শেয়ার করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেটার উপর ভিত্তি করা এগুলো মূলত মানুষের মনস্তত্ত্বের সাথে জড়িত, তাই না? হ্যাঁ, যা সব পেশাতেই সমান। কর্মীদের বোঝাতে হবে যে তারা যে কাজটা করছে সেটা বৃহত্তর কোনো লক্ষ্যের সাথে যুক্ত। অর্থবহ কাজ একজন মানুষের ভেতর থেকে যে পরিমাণ উদ্যম বের করে আনতে পারে, শুধু বেতনের চেক ইয়ে সেটা কখনোই অর্জন করা সম্ভব নয়। একদমই তাই। কারণ দিন শেষে কর্মীদের যদি যন্ত্রের পার্টস হিসেবে না দেখে মানুষ হিসেবে সম্মান করা হয় এবং তাদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেওয়া হয়, তবে তারা নিজেদের গণ্ডি পেরিয়ে অভাবনীয় কিছু তৈরি করার ক্ষমতা রাখে। ঠিক বলেছেন। তো এই চমৎকার ইতিবাচক আলোচনার শেষে একটা ভিন্নমুখী এবং কিছুটা অস্বস্তিকর চিন্তার খোরাক নিয়ে আজকের পর্বটি শেষ করা যাক। আচ্ছা, বলুন। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কোম্পানির স্বাভাবিক এবং ভালো অবস্থায় কর্মীদের উপর পুরোপুরি আস্থা রাখা এবং চরম স্বচ্ছতা বজায় রাখাটা জাদুকরী ফল দেয়। হ্যাঁ। কিন্তু ধরুন কোনো একটা কোম্পানি একটা চরম খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, হয়তো বড় কোনো অর্থনৈতিক সংকট আঘাত এনেছে অথবা কোম্পানির ভবিষ্যৎ একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। কঠিন পরিস্থিতি। এরকম একটা অস্তিত্ব সংকটের মুহূর্তে যদি কোম্পানি এই চরম স্বচ্ছতা বা র্যাডিক্যাল ট্রান্সপারেন্সির নীতি মেনে চলে এবং কর্মীদের কোম্পানির এই ডুবন্ত অবস্থার কথা অকপটে জানিয়ে দেয়, তবে তার প্রভাব আসলে কেমন হবে? মানে এই চরম স্বচ্ছতা কি তখন কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেবে, যার ফলে তারা ভয়ে কোম্পানি ছেড়ে পালাতে শুরু করবে এবং কোম্পানির পতন আরও ত্বরান্বিত হবে? নাকি এই যে বছরের পর বছর ধরে তাদের উপর আস্থা রাখা হয়েছিল, সেই আস্থাই তাদের চরম বিপদের দিনে একতাবদ্ধ করবে? এটা তো এই চরম সততাই কি একমাত্র উপায় হবে যা কোম্পানিকে সেই সংকট থেকে রক্ষা করতে পারে? এটি কর্পোরেট সংস্কৃতির একেবারে মূলে আঘাত করা একটা অত্যন্ত গভীর এবং শক্তিশালী প্রশ্ন। সংকটের সময় মূলত মানুষের এবং কোম্পানি তৈরি করা সংস্কৃতির আসল রূপ বেরিয়ে আসে। ঠিক তাই। এই চরম স্বচ্ছতা কি ডুবন্ত জাহাজ থেকে কর্মীদের পালানোর সংকেত হবে, নাকি জাহাজ বাঁচানোর শেষ লড়াইয়ের ডাক হবে? এই প্রশ্নের উত্তরটি সম্ভবত কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়েই থাকবে। আর এই গভীর চিন্তার জায়গাটিতেই আজকের আলোচনাটি আমরা শেষ করছি। লাজলো বকের এই দর্শনগুলো হয়তো নিখুঁত কোনো গাইডবুক নয়, কিন্তু এটি কাজের পরিবেশ নিয়ে ভাবনার জানালাগুলো নিশ্চিতভাবেই খুলে দেয়। একদম। আজকের এই গভীর আলোচনা থেকে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে।